ঈদকে জুমার পরেই দুর্নীতির মামলায় গ্রেফতার আসিফ নজরুল, অবশেষে হার্ড লাইনে ভারত। তারেক রহমানকে সরাসরি আলটিমেটাম দিল মোদি, রাজনীতিতে ফিরছে আওয়ামী লীগ। দুর্নীতি দমন কমিশন দুদকের মামলায় আইন উপদেষ্টা আসিফ নজরুলকে গ্রেফতার করা হয়েছে। চলছে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া। একটি প্রকল্পের আওতায় অর্থ নয়-ছয় করায় অভিযোগ ওঠে। ভারত দৃশ্যমানভাবে এই বিএনপি সরকারকে একটা আলটিমেটাম দিয়েই কিন্তু চাপ দিবে যে আওয়ামী লীগের কার্যক্রম খুব তাড়াতাড়ি সচল করতে দিতে। যদি বিএনপি রাজি হয় তাহলে ভারত সাহায্য সহযোগিতা করবে বিএনপি সরকারকে, আর যদি বিএনপি এই বিষয়টাতে রাজি না হয়, গুয়াত্তামি করে, তাহলে ভারত তাদের যে মেইন ট্রাম্প কার্ড আছে সেটা খেলে দিবে। ভারতের কথার বাইরে যাওয়ার কোনো অপশন নাই এই বিএনপি সরকারের। আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ যে অন্যায় করেনি তার চাইতে ডাবল এবং ভয়াবহ অন্যায় এবং মানবাধিকার হরণ করছে বিএনপি সরকার। এটা ইতিহাসের জঘন্যতম আচরণ। বাংলাদেশে এরকম মানবাধিকার হরণের ইতিহাস হাসিনাও তৈরি করতে পারে, যেটাই তারেক সরকার করেছে। আমরা ঘৃণা জানাই এই সরকারকে, এই সরকারের আচরণকে। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, এবার আর শেষ রক্ষা হচ্ছে না অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা জনাব আসিফ নজরুলের। দর্শক মণ্ডলী, উপদেষ্টা থাকাকালীন তিনি কি কি অপকর্ম করেছেন সেগুলো আস্তে ধীরে বেরিয়ে আসছে, আর যার কারণেই তিনি খুব শীঘ্রই গ্রেপ্তার হতে চলেছেন। দর্শক মণ্ডলী, তিনি আসলে কি কি করেছে সেটা আসলে কারোরই অজানা নয়। তবুও দর্শক, আজকের এই নিউজটি সম্পূর্ণ দেখলেই জানতে পারবেন তিনি আসলে ঠিক কি কারণে গ্রেপ্তার হতে চলেছেন। তো দর্শক, আপনার কাছে আমার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, সেটা হলো আপনি কি চান এই আসিফ নজরুলকে গ্রেপ্তার করে তার সমস্ত অপকর্মের শাস্তি দেওয়া হোক? যদি চেয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন। এছাড়াও দর্শক, একজন বিশ্লেষক বলছেন এবার ভারত বিএনপি সরকারকে সাফ জানিয়ে দিয়েছে তাদের কথা না শুনলে তারা এবার হার্ড লাইনে যাবে। দর্শক মণ্ডলী, ভারত বলেছে বাংলাদেশে একটা অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করা, সেক্ষেত্রে আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর কথা বলেছে। দর্শক মণ্ডলী, আপনার কাছে কি মনে হয়, বিএনপি সরকার কি ভারত সরকারের এই আবেদন মেনে নিয়ে আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাবে কিনা তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। দর্শক, ভিডিও শুরুতেই আরো যে গুরুত্বপূর্ণ ভিডিওর অংশগুলো দেখেছেন তার বিস্তারিত আলোচনা একটু পরেই দেখতে চলেছেন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। ভারত কূটনীতিকভাবে এই বিএনপি সরকারকে, বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফেরানোর জন্য অলরেডি চাপ দেওয়া শুরু করে দিয়েছে। ভারত দৃশ্যমানভাবে এই বিএনপি সরকারকে একটা আলটিমেটাম দিয়েই কিন্তু চাপ দিবে যে আওয়ামী লীগের কার্যক্রম খুব তাড়াতাড়ি সচল করতে দিতে, এবং বিএনপি এই বিষয়টাতে রাজি না হয়, গুয়াত্তামি করে, তাহলে ভারত তাদের যে মেইন ট্রাম্প কার্ড আছে সেটা খেলে দিবে। গত কিছুদিন আগে ভারত সরকার যখন বাংলাদেশে নতুন হাই কমিশনার নিয়োগ দিয়েছিল, তখন আমি ক্লিয়ারলি বলেছিলাম ডাল মে কুছ কালা হে। এখন অনেকেই বলতে পারেন, ভাইয়া কেন এই কথা আপনি বলেছেন? তার মেইন রিজন ছিল কারণ এই নতুন হাই কমিশনার হচ্ছে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, শুধু তাই নয়, বিজেপির শীর্ষস্থানীয় নেতাদের মধ্যে একজন, এবং তিনি সাবেক কেন্দ্রীয় মন্ত্রীও ছিলেন। অলরেডি নিয়োগ হয়ে গিয়েছে এবং এই বিএনপি সরকারের উপর চাপও দেওয়া শুরু হয়ে গিয়েছে। ভারত কূটনীতিকভাবে এই বিএনপি সরকারকে, বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফেরানোর জন্য অলরেডি চাপ দেওয়া শুরু করে দিয়েছে। এখনো কিন্তু এই ব্যাপারগুলো দৃশ্যমান হয়নি। তার মেইন রিজন হচ্ছে পশ্চিমবঙ্গের যে ভোটার রেজাল্ট আছে সেটা এখনো ক্লিয়ার হয়নি। সেই ভোটার রেজাল্টটা একেবারে ক্লিয়ার হয়ে যায়, তারপরেই ভারত দৃশ্যমানভাবে এই বিএনপি সরকারকে একটা আলটিমেটাম দিয়েই কিন্তু চাপ দিবে যে আওয়ামী লীগের কার্যক্রম খুব তাড়াতাড়ি সচল করতে দিতে, এবং আওয়ামী লীগের কার্যক্রমের উপর সংসদে যে বিল পাশ করে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বা নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগের কার্যক্রমকে, সেটা তুলে নেওয়ার জন্য। যদি বিএনপি রাজি হয় তাহলে ভারত সাহায্য সহযোগিতা করবে বিএনপি সরকারকে, আর যদি বিএনপি এই বিষয়টাতে রাজি না হয়, গুয়াত্তামি করে, তাহলে ভারত তাদের যে মেইন ট্রাম্প কার্ড আছে সেটা খেলে দিবে। একেবারেই আদানিকে বলে দিবে বকেয়া যেগুলো পায় সেগুলোর জন্য চাপ দিতে আর কোনো বিদ্যুৎ দেওয়া হবে না, এবং ভারত থেকেও কোনো ধরনের কোনো দ্রব্য রপ্তানি করা হবে না, এবং ডিজেল দেওয়া হবে না। আরো অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে, মানে সকল কিছু বন্ধ করে দিবে এই বিএনপি সরকারের সাথে। তখন বিএনপি সরকার অটোমেটিক্যালি ভাবে কুপকাত হয়ে যাবে, কারণ আমেরিকা থেকে যদি ওই সকল দ্রব্যগুলো কিনতে হয় বা ওই সকল জিনিসগুলো কিনতে হয় তার 4 গুণ দাম দিয়ে আমেরিকা থেকে কিনতে হবে। সো এটা সম্ভব না বাংলাদেশের এই বর্তমান পরিস্থিতিতে, কারণ বাংলাদেশের অর্থনীতি একেবারে দুর্বল অবস্থায় আছে, ভঙ্গুর অবস্থায় আছে, যে কোনো মুহূর্তে কলাপস করতে পারে বাংলাদেশ। সো ভারতীয় একমাত্র ভরসা, ভারতের কথার বাইরে যাওয়ার কোনো অপশন নাই এই বিএনপি সরকারের। বিএনপি সরকার
হয়তোবা 3-4 মাসের ভিতর রাজি না হলো, যখন একেবারে তলানিতে চলে যাবে বাংলাদেশের পরিস্থিতি, তখন বাধ্য হবে ভারতের কথায় রাজি হতে। এটাই হবে ভারতের কূটনীতিক বিজয়। একটা জিনিস মাথায় রাখবেন, যে খেলায় আমি বন্দুক ব্যবহার করা লাগে না, যে খেলায় আমি মানুষ মারা লাগে না, সেই খেলা আমি এমনিতেই জিতবো আমার মনে হয়, তাহলে আমার ওই বন্দুক এবং মানুষ মারার কি প্রয়োজন? এটাই হচ্ছে চাণক্য নীতির রাজনীতির মেইন খেলা, ধরি মাছ না ছুঁই পানি। কোনো ধরনের কোনো বুলেট ইউজ করবে না ভারত, কোনো মানুষ হত্যা করবে না, কূটনীতিকভাবে এমনভাবে এই বিএনপি সরকারকে চাপ প্রয়োগ করবে, ভারতের স্বার্থ হাসিল করবে এবং বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা আছে সেটাও তুলে নিবে। সো বিএনপি কি সিদ্ধান্ত নেয় সেটাই হচ্ছে বড় বিষয়, নাকি দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিবে বিএনপি, সেটা কিন্তু আমরা দেখার জন্য অধীর আগ্রহে বসে আছি। সো এই 2-3টা মাস খুবই ক্রুশাল বিএনপির জন্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের জন্য। দেখা যাক কি হয়। অনেক মাস অপেক্ষা করেছেন, হয়তো বা আরো কিছু মাস অপেক্ষা করতে হতে পারে। অধৈর্য হবেন না, হতাশাগ্রস্ত হবেন না, উজ্জীবিত হন, সংগঠিত হন। যে কোনো মুহূর্তে শেখ হাসিনার ডাক আসতে পারে, আওয়ামী লীগের ডাক আসতে পারে, যে কোনো মুহূর্তে রাজপথে নামতে হতে পারে। সাবেক উপদেষ্টা আসিফ নজরুল বিভিন্ন সময়ে টিভি চ্যানেলের টক শোতে উপস্থিত হয়ে স্বৈরাচার হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে আলোচনায় আসেন তিনি। কখনো কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব পেলে দেশকে আমূল পরিবর্তন করে ফেলবেন এমন বক্তব্য দিয়ে নজর কাড়েন আসিফ নজরুল। হায় আল্লাহ, আমার খালি আমি যদি কোনোদিন কোনো মন্ত্রণালয় বা কোনো দেশ পরিচালনার দায়িত্ব পেতাম, আমি জানি না আমি চেঞ্জ হবো নাকি ভবিষ্যতে, বা যদি পেতাম, জীবন দিয়ে কাজ করতাম খালি মানুষের হৃদয় জয় করার জন্য। মানুষের হৃদয় জয় করা মানে আল্লাহর হৃদয় জয় করা। 24-এর গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের আমলে আইন উপদেষ্টা সহ একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর দেশের সেবা করার সুযোগ পেয়ে যান অধ্যাপক আসিফ নজরুল। তবে এই সময়ে আগের ব্যক্তির ইমেজ ধরে রাখতে পারেননি তিনি। দায়িত্ব পালনকালে নানা কারণে বিতর্কিত হয়ে ছাত্র জনতার রোষানলে পড়েন আসিফ নজরুল। আইন উপদেষ্টা উদর পিন্ডি বর্দরগারে চাপাচ্ছে, উনি বিচারপতিদের নিয়োগ দিচ্ছে, উনি নীরব ভূমিকা পালন করতেছে কেন? অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হওয়ার পর আসিফ নজরুলের বিরুদ্ধে উঠেছে দুর্নীতির ভয়াবহ অভিযোগ। শুধুমাত্র সাব রেজিস্ট্রার বদলি করে 100 কোটি টাকা হাতিয়ে নিয়েছে। উনি যে প্রথম সুইজারল্যান্ডে গেছিল, সেই ক্ষেত্রে হয়ে থাকতে পারে যে ওইখানে তার টাকা পাচার করার একটা কোনো কিছু সে করে আসছে। সম্প্রতি একটি জাতীয় দৈনিকের এক অনুসন্ধানে দাবি করা হয় আসিফ নজরুলের আত্মীয় স্বজনদের সম্পদের পরিমাণ বেড়েছে কয়েক গুণ। এমনকি তার সাবেক স্ত্রী রোকেয়া প্রাচীর 2 কন্যা এখন বিপুল সম্পদের মালিক। ওই সন্তানদের মধ্যে একজনের নামে ঢাকার নিউ স্কাটনে একটি বাড়ি কেনার অভিযোগ রয়েছে। প্রতিবেদনে বলা হয় আসিফ নজরুলের 1.5 বছরের রাজত্বে সবচেয়ে আলোচিত দুর্নীতির একটি ছিল সাব রেজিস্ট্রার বদলি। অন্তর্বর্তী সরকারের আমলের 18 মাসে আইন মন্ত্রণালয়ে শুধু সাব রেজিস্ট্রার বদলিতেই ঘুষ লেনদেন হয়েছে 100 কোটি টাকা। বদলি থেকে জনপ্রতি 50 থেকে 60 লাখ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। অতীতে কখনো মাত্র 8 মাসে এত বিপুল সংখ্যক বদলির ঘটনা ঘটেনি সাব রেজিস্ট্রার পদে। বদলির বিধান অনুযায়ী এ গ্রেডের সাব রেজিস্ট্রারকে এ গ্রেডের অফিসে এবং সি গ্রেডের কর্মকর্তাকে সি গ্রেডের অফিসে বদলি করতে হয়। অভিযোগ রয়েছে আসিফ নজরুল এসব নিয়মের কোনো তোয়াক্কা না করেই বদলি বাণিজ্য করেছেন। আইন মন্ত্রণালয় থেকে পাওয়া তথ্য অনুসারে আসিফ নজরুল 2024 সালের আগস্টে আইন উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর জেলা রেজিস্ট্রার ও সাব রেজিস্ট্রার বদলি সংক্রান্ত অন্তত 16টি আদেশ জারি হয়েছে। এর মধ্যে 2024 সালের 4 সেপ্টেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত 5টি আদেশে 87 জনকে বদলি করা হয়। 11টি আদেশে 195 জনকে বদলি করা হয় 2025 সালের 1 জানুয়ারি থেকে 27 এপ্রিল পর্যন্ত। প্রতিবেদনে আরও দাবি করা হয় 2025 সালের সবচেয়ে বেশি সংখ্যক সাব রেজিস্ট্রার বদলি করা হয়। এর মধ্যে অন্তত 200 জনের কাছ থেকে জনপ্রতি 50 থেকে 60 লাখ টাকার বিনিময়ে তাদের পছন্দের সাব রেজিস্ট্রি অফিসে বদলি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে। একইভাবে বিচারক বদলি নিয়েও অধ্যাপক আসিফের বিরুদ্ধে তথ্য উঠে আসে ওই অনুসন্ধানী প্রতিবেদনে। 2025 সালের 2 জুন সারা দেশে বিভিন্ন আদালতের 252 জন বিচারককে একযোগে বদলি করা হয়। আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ বিষয়ে পৃথক 5টি প্রজ্ঞাপন জারি করা হলে সারা দেশে হইচই পড়ে যায় সে সময়। অভিযোগ উঠেছে এই বদলি বাণিজ্য করে আসিফ নজরুল হাতিয়ে নেয় কয়েকশো কোটি টাকা। সেই সাথে জামিন বাণিজ্য নিয়েও কয়েকশো কোটি টাকা আত্মসাতের তথ্য রয়েছে সাবেক এই উপদেষ্টার বিরুদ্ধে। জানা গেছে সে সময় আলোচিত জামিনের মধ্যে ছিল শেয়ারের জালিয়াতি ও ভাই হত্যা মামলায় ট্রান্সকম গ্রুপের সিইও সিমিন রহমানের জামিন। একই দিনে 3টি মামলায় তাকে জামিন দেওয়া হয়। বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে এটি একটি নজিরবিহীন ঘটনা। এমনকি যে আদালত তাকে জামিন দিয়েছে তার জামিন দেওয়ার এখতিয়ারও সেই আদালতের ছিল না। বাদী সাজরে হক আপনার উমরা পালনের জন্য সৌদি আরবে থাকার কারণে উনি উপস্থিত থাকতে পারে নাই। ওনার পক্ষে আমরা সময় চেয়েছিলাম যে গতকালকে যে চার্জ গঠনের জন্য ছিল ওইটা চার্জ হিয়ারিং না করে পরবর্তী একটা দিন ধার্য করার জন্য,
কিন্তু বিজ্ঞ আদালত সেই সময়টি উনি দেন নাই, নামঞ্জুর করেন। নামঞ্জুর করে উনি আসামিদেরকে ওই মামলা থেকে অব্যাহতি বা ডিসচার্জ দিয়ে দেন। অন্যদিকে গান বাংলার তাপসের জামিন ও বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল টাকার বিনিময়ে, এই দাবিও করা হয় প্রতিবেদনে। আরও জানা যায় অন্তত 2 ডজন ব্যক্তিকে আসিফ নজরুল অর্থের বিনিময়ে জামিন দেওয়ার ব্যবস্থা করেন। এদের মধ্যে রয়েছে ব্যবসায়ী, সাবেক আমলা এবং আওয়ামী লীগ নেতা। আইন মন্ত্রণালয়ের পাশাপাশি আসিফ নজরুল প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টাও ছিলেন। এখানেও তার বিরুদ্ধে রয়েছে দুর্নীতির অভিযোগ। আসিফ নজরুল এই মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে নতুন করে রেকর্ডিং এজেন্সির লাইসেন্স দেওয়া শুরু করেন। এর মাধ্যমে তিনি শত কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে জানা গেছে। কোনো প্রকার আইনি পদক্ষেপ তো নেয়ই নাই, বরঞ্চ এই আসামিদের কারাগারের সাথে বসে সে মিটিং করে। এই এত বড় মাফিয়া চক্রের আসামিদের সাথে বসে যখন উপদেষ্টা মিটিং করে, তখন আমরা বাংলাদেশের মানুষ খুবই ব্যথিত হই। এদিকে বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে নিজেকে নির্দোষ দাবি করেছেন আসিফ নজরুল। অনেকেই তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণীতভাবে মিথ্যা ছড়াচ্ছে বলেও মন্তব্য করেন সাবেক এই উপদেষ্টা। তবে নেটিজেনরা তার পোস্টে মন্তব্য করতে পারেনি, তার কমেন্ট অপশন বন্ধ রাখায়। অন্তর্বর্তী সরকারের সাবেক আরেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের দুর্নীতি নিয়েও নানা তথ্য উঠে এসেছে। জানা যায় 2023 সালের 11 এপ্রিল ডক্টর জাফরুল্লাহ চৌধুরী মারা যাওয়ার পর গণস্বাস্থ্য কেন্দ্র দখলের পায়তারা শুরু করে রিজওয়ানা। মবের পিছনে প্রথম হলো জাফরুল্লাহ শিরিন হক এবং তাকে সার্বিকভাবে সহযোগিতা করেছে একজন উপদেষ্টা রেজওয়ানা। অনুসন্ধান থেকে জানা যায় কয়েক বছর ধরেই গণস্বাস্থ্য কেন্দ্রের বিভিন্ন কর্মকাণ্ডে আনুষ্ঠানিকভাবে খবরদারি করার চেষ্টা করেছিলেন সৈয়দা রিজওয়ানা হাসান। প্রতিষ্ঠানটিকে নিজের কবজায় নিতে একটি সুযোগের অপেক্ষায় ছিলেন তিনি, আর সেই সুযোগ এসে যায় ছাত্র জনতার অভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তন হলে। সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের মাত্র 16 দিনের মাথায় দখলে নেন গণস্বাস্থ্য কেন্দ্র। পরিকল্পনার অংশ হিসেবে চূড়ান্ত ধাপে সরিয়ে দেন ডক্টর নাজিম উদ্দিনকে। উপদেষ্টা থাকার সময়ে সেন্ট মার্টিন পলিথিন করা সিন্ডিকেট সহ নানা কারণে বিতর্কিত হয়েছেন রিজওয়ানা। গণস্বাস্থ্য কেন্দ্র নিয়ে নতুন করে এবার দুর্নীতির অভিযোগ সামনে আসলো তার। একই বিন্দুতে রয়েছে আরেক উপদেষ্টা আসিফ নজরুলও। সঠিক তদন্তের মাধ্যমে তাদের বিষয়ে কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি সচেতন মহলের। সুপ্রিম কোর্ট আঙিনায় কোনো ধরনের সভা সমাবেশ, ইভেন্ট, সাংবাদিক সম্মেলন করার তাদের আইনগত কোনো বৈধ অধিকার নেই। কথিত আইনজীবীর ঘাড়ে মাথা তো দুইটা না, একটাই দেখতেছি। তাহলে সে ৭১ মুক্তিযুদ্ধপন্থী আইনজীবীদেরকে প্রতিহত করবে, আর তারা কি আঙ্গুল চুষবে? সম্প্রতি ঢাকার সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির নির্বাচনে ৭১ মুক্তিযুদ্ধ তথা আওয়ামীপন্থী আইনজীবীদেরকে দূরে রেখে নির্বাচন করতেছেন বিএনপি এবং স্বাধীনতা বিরোধীপন্থী আইনজীবীরা। আইনজীবীদের সর্ববৃহৎ প্যানেলটাকে দূরে রেখে এই বিএনপি এবং স্বাধীনতা বিরোধী পন্থী আইনজীবীরা বলতেছে তারা গণতন্ত্রের উপায়ে নির্বাচন করতেছে। আবার মিডিয়ার সামনে এসে বড় গলায় বলতেছে পুলিশের সাথে নিয়ে আওয়ামীপন্থী আইনজীবীদের প্রতিহত করবে। আর ও এত সময় নিঃশ্বাস নাই কেমনি? ডেভিলিনো জঙ্গি হামলার মাধ্যমে অবৈধভাবে ক্ষমতা দখল করলো, অবৈধভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলো, সেই নিষিদ্ধকে শাস্তির বিধান রেখে আইনে পরিণত করলো বিএনপি। আর তখন থেকে আমি বলতেছিলাম যে আওয়ামী লীগের ভাইরা আপনারা আন্ডারগ্রাউন্ডে চলে যান, আপনারা গেরিলা কায়দায় প্রতিহত করেন। আন্ডারগ্রাউন্ডে চলে যায় যদি গেরিলা কায়দায় এই সমস্ত রাজাকার এবং স্বাধীনতা বিরোধীদের যারা আছে প্রশ্রয় দিতেছে, আশ্রয় দিতেছে, তাদের নিয়ে রাজনীতি করতেছে এবং সর্ববৃহৎ দলটাকে দূরে রেখে, সর্ববৃহৎ গোষ্ঠীটাকে দূরে রেখে যারা গণতন্ত্রের কথা বলতেছে, আন্ডারগ্রাউন্ড থেকে গেরিলা কায়দায় এদের একটা করে প্রতিহত করুন, তাহলে আজকের এই দিন দেখা লাগতো না। আপনারা জানেন ঢাকা সুপ্রিম কোর্ট বার নির্বাচনে ৩৩,০০০ আইনজীবীদের ভোট রয়েছে। ওরা বলতেছে প্রথম দিনে নাকি ২৫০০ মতন ভোট পড়ছে। ২৫০০ না, ভোট পড়ছে মাত্র ৫০০। ওদের টাইনে টুনে ২৫০০ বানাইছে। ওরা সর্বসকলে ১৫ থেকে ২০,০০০ ভোটার এটা বানাই দেবে, ওটা আমরা ভালো করে জানি। একবার চিন্তা করে দেখেন, এই ৩৩,০০০ আইনজীবীদের ভোটারের মধ্যে ৭০% উপরের ভোটারকে ও সমর্থকদেরকে নির্বাচন থেকে দূরে রেখে নির্বাচন করতেছে বিএনপি এবং স্বাধীনতা বিরোধী গুলো। তারা আবার কোর্টের মধ্যে বড় গলা এখন মতো কথা কিভাবে বলে আমি বুঝতেছি না। তারা এখন পর্যন্ত কিভাবে কোর্টের মধ্যে দিয়ে হাঁটাহাঁটি করতেছে? ওদের তো পঙ্গুতে থাকার কথা। ক্ষমতায় বিএনপি ঠিক আছে, আইন বিচার প্রশাসন এইটুকু বিএনপির গতিতে চলে নাকি আইনের গতিতে চলার কথা? যেহেতু আইনের গতিতে চলতেছে না, তাদের গতিতে চলতেছে। আপনারা ৭১ মুক্তিযুদ্ধকে আমি আইনজীবী ভাইরা চুপ করে বসে থাকেন না, সমিতি বর্জনের ডাক দিন, সমিতিতে মাসিক যে সকল চাঁদা দেন সেগুলো বন্ধ করে দিন। মনে রাখবেন, বাংলাদেশের সর্বোচ্চ আদালতের মধ্যে যেখানে আইনের ব্যত্যয় ঘটতেছে, আইনের গতিতে সেই কোর্ট প্রাঙ্গণ চলতেছে না। আপনাদের সবচেয়ে বড় সমিতিটা সেই আইনের ভিত্তিতে চলতেছে না। সমস্ত ভাবে গায়ের জোরে এই স্বাধীনতা বিরোধী পন্থী আইনজীবীরা এবং এই সকল বিএনপি মব সন্ত্রাসীদের পন্থী আইনজীবীদের গতিতেই চলতেছে। সুতরাং আপনাদের বসে থাকলে চলবে না। ওরা স্বাধীনতা পক্ষের ব্যক্তিদেরকে, ওরা ৭১ মুক্তিযুদ্ধ কামীদেরকে প্রতিহত করবে, আপনারা করবেন প্রতিরোধ যুদ্ধ। বিএনপি, জামাত, এনসিপি এইগুলো সব একই গোয়ালের গরু, এটা মাথায় রেখে পরিকল্পনা হাতে নেন। মনে রাখবেন,
সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা আজকে 18 মাস ধরে কারাগারে তাকে ভরে রাখছে। এই বিএনপি 71 মুক্তিযুদ্ধের কথা বলে, এটা একটা আইওয়াস। ওরাই আবার 71 মুক্তিযুদ্ধের সবচাইতে বড় শত্রু, স্বাধীনতা বিরোধীদের বড় পৃষ্ঠপোষক। যেখানে সুপ্রিম কোর্টের মতো জায়গায় ভয়াবহ আইন বিরোধী এবং মব সন্ত্রাসের কাজ করা হইতেছে, সেখানে সারা দেশের বিষয়গুলো জনগণ দেখতেছে। ওরা আইন বহির্ভূত কাজ করতেছে, কিন্তু আপনারা আইন মেনে আইনের ভিতর থেকে কোর্টের ভিতরে এবং বাইরে আন্ডারগ্রাউন্ডে চলে যান। আন্ডারগ্রাউন্ড থেকে ভয়াবহভাবে গেরিলা কায়দায় প্রতিরোধ যুদ্ধ শুরু করে দিন। এই লুলেবাসুর প্রতিবন্ধী আইনজীবীর পরিচয় একটাই, স্বাধীনতা বিরোধী এবং জঙ্গিদের পৃষ্ঠপোষক। সুতরাং দেশের সর্বোচ্চ আইনাঙ্গন বাঁচাইতে এদের মুক্ত করতে হবে আইনজীবী। এই সকল জঞ্জাল পরিষ্কার করতে হবে সুপ্রিম কোর্ট থেকে। আপনাদেরকে আগাই আসতে হবে, চুপ করে বসে থাকলে চলবে না, কাজ করতে হবে ভাইরা আমার। আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে বলতেছি, আর চুপ করে থাকেন না। মনে রাখবেন, আমাদের পিঠ দেয়ালে ঠেকা আবার সামনে থেকে যাইতে ধরতেছে। এখন বাঁচার উপায় একটাই, হয় পিছনের দেয়াল ভেঙে ফেলা, নয়তো সামনে থাকা এই সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ করা। মাথায় রাখবেন, সমিতির 33,000 ভোটারের 70% উপরের সমর্থন আপনার পক্ষে রয়েছে। দেশের 10 কোটি মানুষের সমর্থন আপনাদের পক্ষে রয়েছে। তাই চুপ করে বসে থাকলে চলবে না। তাই সাহস আর কৌশল নিয়ে আগালে কেউ আমাদের দাবায় রাখতে পারবে না, ইনশাআল্লাহ। 24-এর নির্বাচনের কথা একটু মনে করে আপনাদেরকে। 24-এর নির্বাচনের পরে তখন তো বিএনপি জামাত তারা নির্বাচনের বাইরে, তারা যে কমপ্লেন করেছিল যে নির্বাচনে ভোট হয়েছে, ক্ষেত্র বিশেষে বলা হয়েছে 4-5% ভোট পড়েছে, কেউ সাধারণ মানুষ বুঝতো কেন্দ্রের যে অবস্থা ছিল দেখে সর্বোচ্চ 8-10-12%, 14% ভোট পড়েছিল, খুব যদি বাড়িয়ে বলা হয়, খুব বাড়িয়ে বলা হলে। আর নাহলে 4 থেকে 10-12 এর মধ্যে 8-10 এরকম ভোট পড়েছে। বাট ইলেকশন কমিশন শেষ পর্যন্ত গিয়ে এটাতে 40% দেখিয়েছিল। ব্যাপারটা কি হয়েছিল? ব্যাপারটা হয়েছিল যে বিএনপি জামাতবিহীন ওই নির্বাচন, এটা একটা ম্যান্ডেটরি নির্বাচন। নির্বাচনে আওয়ামী লীগের লোকজনও জানতো নির্বাচনে কি হতে যাচ্ছে, নির্বাচনে কেউ ভোট দিতে যায়নি, আমরাও ভোট দিতে যাইনি। এবারও যেরকম হয়েছে, এবারও কিন্তু আমরা অনেকেই ভোট দিতে যাইনি। যে ওই 24-এ যা দেখেছি, 18-তে যা দেখেছি, 14-তে যা দেখেছি, 26-এ এসেও ওই ঘোড়ার ডিম একই, কোনো বিশেষ পরিবর্তন তো নাই বাংলাদেশে, মানে আমূল কালচারাল পরিবর্তন নাই। তো বিএনপি জামাতের যে ওই যে কমপ্লেন ছিল যে একটা শক্তিশালী অংশ, মানে তাদেরকে বাদ দিয়ে নির্বাচন হলে ওই নির্বাচনে গ্রহণযোগ্যতা হয় না, বিএনপি জামাতের কালে এসে তারাও তো একই পথে হাঁটতে শুরু করেছে, তাই না? আপনাদেরকে সেদিন সুপ্রিম কোর্ট বার নির্বাচনের খবরের কথা জানিয়ে বলেছিলাম যে ওই নির্বাচনে আওয়ামী লীগপন্থী প্রার্থীদের একাধাচ্ছে তাদের সবার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এবং যেটা বাংলাদেশে আইন কানুন, ওখানে কিন্তু আওয়ামী লীগের ম্যান্ডেট দিতে হয় না যে আওয়ামী লীগের সেক্রেটারি বা আওয়ামী লীগের প্রেসিডেন্ট কোনো মনোনয়নপত্র সাইন করে দেন, জাতীয় নির্বাচনে যা হয় সেরকম ইলেকশন তা না। এটা জাস্ট একটা প্যানেল পরিচিত হয় যে এরা আওয়ামী লীগপন্থী, এরা বিএনপি পন্থী। ফলে আইনের দিক থেকে এটা কখনোই গ্রহণযোগ্য ছিল না, একেবারেই গ্রহণযোগ্য ছিল না যে আপনার এই আওয়ামী লীগের লোকজনকে টোটালি নির্বাচন থেকে বাতিল করে দেয়া। সেই নির্বাচনে যা দাঁড়িয়েছে সেটার ফলাফলের মধ্যে পত্রপত্রিকার খবরে এসছে, আপনারা দেখেন। মাঝে বলে নেই, সেদিনের ওই আওয়ামী লীগের প্রার্থীদের বাতিল করার ফলে তাৎক্ষণিকভাবে আওয়ামী লীগের লোকজন একটা বড় ডেমনস্ট্রেশন করে। এবং বাংলাদেশে এখন যে বাস্তবতা, এই বাস্তবতার সাথে অনেকটা অস্বাভাবিক, মানে অনেকটা যায় না মনে হয় এই ধরনের। তারা বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জয় বাংলা স্লোগান তো দিয়েছি, জয় বাংলা স্লোগান দিয়েছে, পাশাপাশি তারা শেখ হাসিনার নামে স্লোগান দিয়েছে, যেটা একটা ব্যতিক্রমী ঘটনা ঘটেছিল। ভোট হয়েছে, ভালো হয়েছে, যা ইচ্ছা তাই হয়েছে। একটা খবর আছে আমার সামনে, যেখানে ফটোকার্ড ছড়িয়েছে সমস্ত পত্রপত্রিকায়, অনেকগুলো পত্রপত্রিকায় ফটোকার্ড তুলে এনেছে। আমরা আর মামু রায়ের ঢাকা বার নির্বাচন ভোট পড়েছে মাত্র 34%, 66% আইনজীবী দেননি ভোট। আমি একজন একটা ফেসবুক পোস্ট আপনাদেরকে পড়ে শোনাম। দেশের বৃহত্তর বার ঢাকা আইনজীবী সমিতির 26-27 কার্যকরী কমিটির নির্বাচনে 2 দিনব্যাপী ভোট গ্রহণে মোট ভোটারের 34%, মাত্র 34% আইনজীবী ভোট দিয়েছেন। ভোট দেওয়া থেকে বিরত থেকেছেন 66% ভোটারই। আওয়ামী লীগ ছাড়া নির্বাচনে 66% আইনজীবী প্রত্যাখ্যান করেছে। জাতীয় নির্বাচনে যা হয়েছে, 12 ফেব্রুয়ারি নির্বাচন একটু ডিফারেন্ট। 12 ফেব্রুয়ারি নির্বাচন ডিফারেন্ট, মাইনকাচিপায় পরে আওয়ামী লীগের লোকজনের ভোট দিতে হয়েছে, জামাত থেকে রক্ষার জন্য ভোট দিতে হয়েছে। ফলে নির্বাচনে আওয়ামী লীগ যে পরিমাণ ভোট কাস্ট হতো সেই পরিমাণ ভোট কাস্ট হয়নি। আর 24-এর নির্বাচন আপনারা জানেন বিএনপি জামাত ছাড়া ভোট হওয়াতে কি হয়েছে। এই যে ঢাকা আইনজীবী সমিতি বা বারের নির্বাচন, এই নির্বাচনকে একটা সিগন্যাল না যে আওয়ামী লীগ ছাড়া, এখানে তো শুধু আওয়ামী লীগকে বাতিল করা হচ্ছে। আওয়ামী লীগ ছাড়া যদি বাংলাদেশে নির্বাচন হয়, সেই নির্বাচন মানুষ গ্রহণ করে না। একটা নির্বাচনে 66% মানুষই ভোট দিল না, তাহলে সেটা কিসের ভোট? দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।